ওকে, তো আমরা গতদিন শেষ করেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরিচিতি পর্যন্ত। ভাই ক্লাসটা কি কেউ রেকর্ড করতেছে? আমি রেকর্ড করতেছি, বুঝছো? জি ভাই, পরে দিতে পারবেন আবার? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা পড়বো অনুবাদক প্রোগ্রাম থেকে। হ্যাঁ, অনুবাদক প্রোগ্রাম মানে কি ছিল? যে প্রোগ্রামটা বা যে একটা সফটওয়্যার, হ্যাঁ, মনে করো বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে, সেইগুলাই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তো আমাদের অনুবাদক প্রোগ্রাম ছিল তিন ধরনের: কম্পাইলার ছিল, ইন্টারপ্রেটার ছিল, অ্যাসেম্বলার ছিল। অ্যাসেম্বলার আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে জাস্ট ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করার জন্য অ্যাসেম্বলারটা ইউজ করি। আচ্ছা, কম্পাইলার। কম্পাইলার হচ্ছে মোটামুটি তৃতীয় প্রজন্মের অধিকাংশ ল্যাঙ্গুয়েজকেই মেশিন ভাষায় পরিণত করার জন্য কম্পাইলার ইউজ করা হয়, ঠিক আছে? আর উচ্চ জি ভাই। উচ্চতর স্তরের প্রোগ্রাম যেমন লিস্প এবং বেসিক, বেসিক যদিও তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, তারপরেও বেসিকের জন্য ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। তাহলে তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন দেখো, এই যে এই জিনিসটা, এই বাম পাশে একটা কোড আছে, হ্যাঁ, এই কোড কি হচ্ছে, একটা বক্সের মধ্যে মনে করো ঢুকতেছে, বক্সের মধ্যে অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার বা ইন্টারপ্রেটার থাকতে পারে, আর সেটা ট্রান্সলেট হয়ে অবজেক্ট কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজে যে কোড লেখা হয় এটাকে কিন্তু অবজেক্ট কোড বলা হয়। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে যে কোনো সোর্স কোড যেটা আমরা লিখি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অনুসারে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুসারে, সেটাকে বলা হয় সোর্স কোড। সেই সোর্স কোডকে অনুবাদক প্রোগ্রামের মধ্য দিয়ে পাস করে আমরা মেশিন কোড বা অবজেক্ট কোডে পরিণত করি। মানে হাই লেভেল থেকে পরে মেশিন লার্নিং নিয়ে যায় নাকি? মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, তারপরে কম্পিউটার এটা বুঝে। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন কম্পাইলার কাকে করে? যেমন কম্পাইলার, উচ্চ স্তরের ভাষাকে। হ্যাঁ, প্রোগ্রামিং সি, সি প্লাস প্লাস, হ্যাঁ, এই এই ল্যাঙ্গুয়েজ গুলাকে কম্পাইল করে। হ্যাঁ, আচ্ছা, এখন এই সি ল্যাঙ্গুয়েজের জন্য মানে সি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের কিছু কিছু কম্পাইলার খুব জনপ্রিয়, সেটা হচ্ছে টার্বো সি, সি প্লাস প্লাস, কোড ব্লক, তারপর ডেভ সি, হ্যাঁ, বোরল্যান্ড, এগুলো বেশ জনপ্রিয়। আগে আমরা টার্বো সি বেশি ব্যবহার করতাম, এখন কোড ব্লক বেশি ব্যবহার করা হয়। কোড ব্লকের পরে ডেভ সি। হ্যাঁ, কোড ব্লক মাঝে মধ্যে সমস্যা ক্রিয়েট করে, এই জন্য ডেভ ভাই সি। এগুলো এগুলো কি মানে স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয় নাকি মানে যে কোনো কাজের কম্পাইলার, জন্য ইউজ এগুলো করা হচ্ছে যাবে? কম্পাইলার, এগুলো শুধু মানে প্রোগ্রাম। কোড ব্লকস বা যে টার্বো যেগুলো আছে মানে এগুলা মানে সবগুলো ইউজ করা যাবে? ধরুন যে আমি একটা যে কম্পাইলার কোনোটাই, করলাম, হ্যাঁ, যে কোনোটাই, করার পর আমি ট্রান্সলেট করবো, তো আমি টার্বোতে করবো নাকি কোড ব্লকে করবো, যে কোনোটা করা যাবে? যে কোনোটাই তুমি লিখবাই আচ্ছা হচ্ছে যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে ঢুকে। যেমন কোড ব্লক, ভাই, কম্পাইলার, বেনিফিট কি মানে মানে ডিফারেন্স কি একটা মধ্যে? এইগুলোর মধ্যে ধরেন। ডিফারেন্স আসলে কিছু না, এক একটা আলাদা আলাদা সফটওয়্যার বিভিন্ন কোম্পানি বানাইছে কম্পাইলার গুলা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সবগুলোর হ্যাঁ মধ্যে সেম কাজই হয়, মানে কাজ একই না, কাজ একই। ট্রান্সলেট করে? হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক কাজ। আচ্ছা, ওকে, তো আমরা এখন পড়ব হচ্ছে প্রোগ্রামের গঠন। আচ্ছা, অ্যাসেম্বলার আমরা জানি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে জাস্ট ট্রান্সলেট করার জন্য ব্যবহার করা হয়। এখানে কিছু কিছু জিনিস দেখো, এই পার্থক্যের মধ্যে কিছু কিছু অবজেক্টিভ আসে, যে কম্পাইল কে দ্রুত বেশি করে, অ্যাসেম্বলার, কম্পাইলার না ইন্টারপ্রেটার? কে দ্রুত কম্পাইল করতে পারে? কম্পাইল বলতে এখানে বোঝানো হচ্ছে যে ওই সোর্স কোডকে মেশিন কোডে পরিণত করতে পারে। হ্যাঁ, কোনটা বেশি অবজেক্ট কোডে পরিণত করতে পারে, কোন কম্পাইলার দ্রুত করতে পারে, মানে কোন অনুবাদক প্রোগ্রামটা দ্রুত করতে পারে। তো দেখো, সব থেকে দ্রুত করতে পারে হচ্ছে এই যে অ্যাসেম্বলার, দ্রুত গতি সম্পন্ন। ইন্টারপ্রিটার, এটাও দ্রুত গতি সম্পন্ন। হ্যাঁ, আর এই কম্পাইলার যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে একটু ধীর গতি সম্পন্ন। হ্যাঁ, আর প্রোগ্রামের আকার ছোট, আর কম্পাইলার দিয়ে যা করি এটা অনেক বড় প্রোগ্রাম হয়, এটা ছোট। মেমোরিতে জায়গা কম প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয়, এটার ক্ষেত্রে কম প্রয়োজন হয়। মেশিন প্রোগ্রাম পূর্ণাঙ্গ একদম একটা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে।
এটা পূর্ণাঙ্গ প্রোগ্রামকে মেশিন আচ্ছা ল্যাঙ্গুয়েজ। ভাই, ইন্টারপ্রেটার পার্থক্য কি? ইন্টারপ্রেটার আর যে অ্যাসেম্বলি? অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে, আর ইন্টারপ্রেটার বিশেষ কিছু ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে, হাই আচ্ছা আচ্ছা লেভেলের ল্যাঙ্গুয়েজের জন্য ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, যেমন লিস্প, হ্যাঁ, তারপরে বেসিক। আচ্ছা। আচ্ছা, ভুল প্রদর্শন। সময় কার ক্ষেত্রে বেশি লাগে? ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সময় বেশি লাগে, হ্যাঁ, কম্পাইল। আগের জেনারেশন ইন্টারপ্রেটার? না না, আগের জেনারেশন না, এটা আলাদা আলাদা টাইপের কাজের জন্য আলাদা আলাদা টাইপের কম্পাইলার, ঠিক আছে, আচ্ছা কোনো আচ্ছা, জেনারেশন ভেদাভেদ না। ওকে, সময় বেশি কম লাগতেছে হতে। হ্যাঁ। তো ভুল প্রদর্শন, এটা একদম পুরা প্রোগ্রামের ভুল একসাথেই প্রদর্শন করে, কম্পাইলারও তাই করে, কিন্তু ইন্টারপ্রেটার প্রত্যেক লাইনে লাইনে ভুল ধরে, ঠিক আছে, একটা লাইন কম্পাইল করে, সেটা ভুল তোমাকে দেখায়, তুমি সেটা সংশোধন করার পরে পরের লাইনে আবার সে কম্পাইল করে। মানে ইন্টারপ্রেটার এক এক লাইন আচ্ছা। করে কম্পাইল করে, আর কম্পাইলার পুরা প্রোগ্রামকে একসাথে কম্পাইল করে, ঠিক আছে, এবং ভুল থাকলে সেটা দেখায় দেয়। আচ্ছা, সিনট্যাক্স এরর থাকলে মেইনলি। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করতে এটা ছোট প্রোগ্রামে ব্যবহার করা হয় কম্পাইলার, আর বড় বড় প্রোগ্রামে এই ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, ঠিক আছে। জি এখন ভাই। আমরা প্রোগ্রাম সংগঠন একটু দেখি। মানে যে কোনো একটা প্রোগ্রামের, মানে তুমি একটা প্রোগ্রাম করবা, এর মেইনলি কয়টা পার্ট, কয়টা অংশ থাকে? এর মেইনলি তিনটা অংশ থাকে। সেটা হচ্ছে ইনপুট নাও, কিছু একটা, কোন একটা হ্যাঁ সংখ্যা ইনপুট নাও, সেটা তুমি যে কোনো একটা প্রক্রিয়াকরণ করো, সেটা যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা হতে পারে, তারপরে আউটপুটটা দেখাও, ঠিক আছে। তিনটা অংশ, ইনপুট, প্রক্রিয়াকরণ আর আউটপুট প্রদর্শন, এই তিনটা কাজ যে কোনো প্রোগ্রামের মধ্যেই থাকবে, এর থেকে বেশি থাকবে, এর থেকে কম আর সম্ভব না, ঠিক আছে, এর থেকে কম সাধারণত থাকে না। তো প্রধানত একটা প্রোগ্রামের মানে বেসিক তো তিনটা এটাই না, যে ইনপুট, প্রক্রিয়াকরণ আর আউটপুট আউটপুট, একটা এই হচ্ছে প্রোগ্রামের। বেসিক। হ্যাঁ, এই হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। মানে প্রধানত তিনটা অংশ থাকেই অলমোস্ট অধিকাংশ প্রোগ্রামেই। ওটা তো নর্মালি মানে একটা জিনিস ফার্স্টে মানে রানিং করাতেও, দেন এটা কাজ করাতেও, দেন একটা টোটাল কিছু একটা হ্যাঁ, পাইবো আমরা। ইনপুট নিতে হবে, তারপরে কাজ করাতে হবে, তারপরে আউটপুট দেখাতে হবে, এটা তো বেসিক জিনিস, আমরা এই জন্যই তো সফটওয়্যার তৈরি করি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এখানে। কোন একটা প্রোগ্রাম তুমি মনে করো তৈরি করতে চাচ্ছ, প্রোগ্রাম মানে কি, প্রোগ্রাম কেন তৈরি করতে হয়, কেন কম্পিউটার সফটওয়্যার তৈরি করতে হয়? কারণ হচ্ছে কোন একটা কাজ করতে মনে করো তোমার অনেক সময় লাগতেছে, সেটা খুব সহজে এবং কম এনার্জি লস করে আমরা কাজটা করে মানে ফেলতে চাই, এই জন্য হ্যাঁ, সফটওয়্যার তৈরি করি, ঠিক আছে, কম্পিউটার সফটওয়্যার। কমান্ড। হ্যাঁ, তো এর কতগুলো ধাপ আছে, তুমি একটা সফটওয়্যার তৈরি করবা, এর কতগুলো ধাপ আছে। ধাপগুলো হচ্ছে, প্রথমেই তুমি কি সমস্যা ফেস করছো, যাকে সমাধান করার জন্য তোমার একটা সফটওয়্যার তৈরি করতে হচ্ছে, সেই সমস্যাটা তুমি আইডেন্টিফাই করো। যেমন মনে করো আমি 1 থেকে 1000 পর্যন্ত 1 সেকেন্ডের মধ্যে যোগ করে দেখাতে চাই, 1 সেকেন্ডের মধ্যে, বা মনে করো 1 সেকেন্ড না, 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, যোগ করে দেখাতে চাই। অন্তত 30 সেকেন্ডের মধ্যে সূত্র ব্যবহার করে ক্যালকুলেটর দিয়ে করতে গেলেও তোমার মিনিমাম 2-3 মিনিট লেগে যাবে। হ্যাঁ, থার্টি হ্যাঁ, সেকেন্ডের মধ্যে সম্ভব হবে না। মানে তাও মানে সময় কম লাগতেছে না, বেশি লাগতেছে। হ্যাঁ, তো 30 সেকেন্ডের মধ্যে সম্ভব কিভাবে 1 থেকে 1000 পর্যন্ত যোগ করা? সেটা সম্ভব যদি তুমি একটা সফটওয়্যার তৈরি করো, ঠিক আছে, একটা সফটওয়্যার তৈরি করলে এই 1 থেকে 1000 পর্যন্ত যোগ করা তোমার জন্য সেকেন্ডের ব্যাপার, 30 সেকেন্ডও লাগবে না, উইদিন 4 আর 5 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, প্রোগ্রামটা, মানে যোগটা করা। তার মানে এটা হচ্ছে তোমার সমস্যা, যে 1 থেকে আমি 1000 পর্যন্ত যোগ করতে চাচ্ছি, এটা সমস্যা। তো এই সমস্যা তুমি আইডেন্টিফাই করলা, এই জন্য এটা এখানে আমরা একটা ধাপ দিয়েছি, সেটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। এরপরে ওই সমস্যা নিয়ে বিশ্লেষণ করতে হবে। এখন বিশ্লেষণ ব্যাপারটা কি, চলো আমরা একটু দেখে আসি এখানে। হ্যাঁ, তো সমস্যা কি, যে 1 থেকে আমি 1000 পর্যন্ত যোগ করতে চাই, এইভাবে কত পর্যন্ত, 1000 পর্যন্ত, এই হচ্ছে আমার 1000।
এই যোগফলটা কত, ঠিক আছে, এই যোগটা আমি করতে চাই। এখন কথা হচ্ছে যে আচ্ছা ভাই, 1 থেকে 1000 পর্যন্ত সফটওয়্যার বানাইলে কেমন টাইম লাগবে আমার, মানে যদি আমার সফটওয়্যার বানান? টাইম লাগবে, আমরা বানায় দেখবো, সমস্যা নাই, এটা সব দেখবো আমরা, ঠিক আছে। 1 থেকে 1000 আচ্ছা, পর্যন্ত যোগের একটা প্রোগ্রাম আমরা তৈরি করতে চাচ্ছি। এখন প্রথম স্টেপে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা নির্দিষ্ট হয়ে গেছে, সমস্যা কি 1 থেকে 1000 পর্যন্ত যোগ করতে হবে। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, এই যে সমস্যাটা, মানে এই যে 1 থেকে 1000 পর্যন্ত যোগ করা, এই জিনিসটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব, অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিস করে আমরা কি পাচ্ছি দেখো, অ্যানালাইসিস করার সময় আমরা দেখলাম যে সংখ্যাগুলো শুরু হচ্ছে 1 থেকে, সংখ্যাগুলো শুরু হচ্ছে 1 থেকে, হ্যাঁ, সংখ্যাগুলো শুরু হচ্ছে 1 থেকে, আর সংখ্যাগুলো শুরু হচ্ছে 1 থেকে, আর এই সংখ্যাগুলো এক এক করে বাড়ছে, তাই না, এক এক করে বাড়ছে। তার মানে এই সংখ্যাটা শুরু হচ্ছে 1 থেকে, সো আমি বলতে পারি এর ইনিশিয়াল নাম্বারটা হচ্ছে 1, হ্যাঁ, ইনিশিয়াল নাম্বারটা হচ্ছে 1, আর সংখ্যাগুলো বাড়ছে এক এক করে। তার মানে প্রতিবার নতুন নতুন সংখ্যা, নতুন নতুন সংখ্যাকে আমি আই দ্বারা প্রকাশ করলাম, এই নতুন নতুন আই ওই আগের সংখ্যা থেকে এক বেশি। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তার মানে প্রতিবার জি ভাই, সংখ্যা আসছে, সেই নতুন সংখ্যাগুলো এর আগের সংখ্যা থেকে এক বেশি। তার মানে আগের সংখ্যার সাথে, সবগুলোই তো। হ্যাঁ, আগের সংখ্যার সাথে এক যোগ করলে নতুন সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তার মানে আগের সংখ্যা কার মধ্যে আছে, আগের সংখ্যা তো এই আয়ের মধ্যে ছিল। তার মানে নতুন আয় এই পাশে মানে হচ্ছে নতুন আয়, নতুন নিউ, এটা হচ্ছে নতুন, নতুন আয় ইকুয়াল টু পুরাতন আয়। i+1। হ্যাঁ দেখো, নতুন আয় হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পুরান আয়, মানে পুরাতন, আগের মানটা। হ্যাঁ, তো নতুন আয় ইকুয়াল আগের মানটা। পুরাতন আয় যোগ 1। তার মানে দেখো নতুন সংখ্যা মনে করো 2 বের করতে চাচ্ছ, তো এই নতুন সংখ্যা ইকুয়াল টু আগের সংখ্যার সাথে 1 যোগ করো। তো দেখো 1 এর সাথে 1 যোগ করলে তো 2 পাবাই, তাই না। আমাদের আবার মনে করো বুঝতে পারছি। 2 পাইলা, তারপরে আবার নতুন সংখ্যা বের করতে চাচ্ছ, তাহলে একটু আগে তোমার আয়ের মধ্যে ছিল 2, আর এখন তুমি আবার 1 যোগ করতেছো, তাহলে তার পরবর্তী স্টেপের নতুন সংখ্যা হচ্ছে 3, পরবর্তী স্টেপের নতুন সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে। তার মানে জি ভাই। এইটা একটা লজিক তুমি তৈরি করে ফেলতে পারলা, যে i ইকুয়াল টু i+1, একটা লজিক তৈরি করে ফেলতে পারলা, আর এখানে ইনিশিয়াল ভ্যালুটা 1 নিতে হবে। তার মানে কোনো সমস্যা নিয়ে যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে কোনো একটা লজিক তুমি পেয়ে যাবা, ঠিক আছে। অ্যানালাইসিস করলে কি পাওয়া যায়, লজিক পাওয়া যায়। লজিক ভাই। তো এখান থেকে অনেকগুলো লজিক আমরা এভাবে পাবো। তো যেহেতু আমরা এখনো শুরু করি নাই, সেহেতু পুরাটুকু বুঝাচ্ছি না, জাস্ট একটা লজিক বের করে তোমাকে দেখাইলাম, ঠিক আছে, যে লজিক পাওয়া আচ্ছা, যায় চিন্তা করলে, অ্যানালাইসিস করলে। আচ্ছা, অ্যানালাইসিস করার পরে তারপরে তোমাকে একটু, অ্যানালাইসিস করার পরে তোমাকে এখন, তোমাকে এখন এটা নিয়ে প্রোগ্রাম ডিজাইন করতে হবে। এখন অ্যানালাইসিস করে তুমি অনেকগুলো লজিক পাবা, লজিক করার পরে এই লজিকগুলা পর্যায়ক্রমে সাজাবা, যে কোনটার পরে কোনটা করব, কোনটার পরে কোনটা করব। এই যে পর্যায়ক্রমে সাজায় একটা রাফ তৈরি করা, এটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন করা। হ্যাঁ, এই রাফ তৈরি বা পর্যায়ক্রমে সাজায় প্রোগ্রাম ডিজাইন করা বিভিন্ন ভাবে করা যেতে পারে। তো আমাদের 3টা প্রসেস আছে। 3টা প্রসেস কি কি, অ্যালগরিদম, ফ্লোচার্ট। তাহলে এই স্টেপে এসে আমাদের প্রসেসগুলো বের হচ্ছে, অ্যালগরিদম, ফ্লোচার্ট অথবা সুডো কোড, 3টা মাধ্যম দিয়ে আমরা প্রোগ্রামটা ডিজাইন করতে পারি। অ্যালগরিদমের মাধ্যমে ডিজাইন করতে পারি, বা ফ্লোচার্টের মাধ্যমে, অথবা সুডো কোড ইউজ করে আমরা এই প্রোগ্রাম ডিজাইন করতে পারি। মানে লজিক, বেশিরভাগ কি অ্যালগরিদম করে? হ্যাঁ বেশিরভাগ অ্যালগরিদম। তো এই লজিক গুলা কি করা হয়, ওখানে পর্যায়ক্রমে সাজানো হয় লজিক গুলা, পর্যায়ক্রমে যে কোনটার পর কোনটা, কোনটার পরে কোনটা আমি কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, সেটা সাজানো হয়। এটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। আচ্ছা, প্রোগ্রাম ডিজাইন করার পরে প্রোগ্রাম ডেভেলপমেন্ট করতে হবে। তো ডিজাইন করার পরে তুমি স্টেপগুলো পেয়ে গেছো, যে এই স্টেপের পর এই স্টেপ, তারপরে আরেক স্টেপ, এরকম এক একটা স্টেপ পেয়ে যাবা। তো স্টেপগুলো পাওয়ার হুম। পরে
যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তোমাকে। হ্যাঁ, সেটা প্রোগ্রামিং সি হোক। তো প্রোগ্রামিং সি মনে করো তুমি শিখলা, শিখে এই স্টেপগুলো যে তুমি জানছো এর আগে এই যে প্রোগ্রাম ডিজাইন থেকে, সেই স্টেপগুলো ব্যবহার করে তুমি প্রোগ্রামটা ডেভেলপ করো, অর্থাৎ কোডিং করো। এটা হচ্ছে কোডিং স্টেপ। প্রোগ্রাম ডেভেলপমেন্ট মানে কোডিং করা যে কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে। প্রোগ্রামটা কোডিং করার পরে একটা সফটওয়্যার ওখানে তৈরি হয়ে যাবে। ওই সফটওয়্যারের প্রোগ্রামটা বাস্তবায়ন করো। বাস্তবায়ন করা মানে কি জানো? কোডিং করলা, কোডিং করে তুমি টেস্ট করবা, টেস্ট করে ভুল টুল থাকলে সেটাকে মনে করো সঠিক করবা। ঠিক আছে, ভুল মানে সংশোধন, এটা বাস্তবায়নে না? হ্যাঁ বাস্তবায়নে, ভুল সংশোধন করে একদম ব্যবহার উপযোগী প্রোগ্রাম তৈরি করে ফেলো, মানে ব্যবহার উপযোগী সফটওয়্যার তৈরি করে ফেলো। ঠিক আছে, ভুল টুল থাকলে সবকিছু ঠিকঠাক করে যাতে ওটা প্রোগ্রাম ডেভেলপমেন্ট যেটা ওটা ওটা তো একটা আউটপুট আছে না, মানে ওটা আউটপুটটা কি মানে প্রোগ্রাম বাস্তবায়নে ধ্যান যাবে, মানে ধরেন যে ভুল কি হ্যাঁ, কি হয়েছে? প্রোগ্রাম বাস্তবায়ন মানে কি, ওইটাই, ওইটার আউটপুট সবই ঠিক থাকবে, ওইটাই প্রোগ্রাম। যদি তুমি কিছু অ্যাড বা কিছু ডিলেট বা কিছু নতুন কিছু অ্যাড করতে চাও, সেগুলা করে যাতে কোনো ভুল ভ্রান্তি, কোনো কিছু অ্যান্সার না আসে, ভুল অ্যান্সার না আসে, সব কিছু রান টান করে আচ্ছা আচ্ছা। তারপরে যেটা হলো সেটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন হলো, মানে বাস্তব রূপে এখন ওই সফটওয়্যারটা তুমি ব্যবহার করতে পারবা। ঠিক আছে, বাস্তব ফিল্ডে ব্যবহার করতে পারবা। এটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। এরপরে প্রোগ্রামটা যখন রেডি হয়ে গেল, বাস্তবায়ন হয়ে গেল, তার মানে এখন প্রোগ্রামটা ডকুমেন্টেশন করার পালা। ডকুমেন্টেশন কি? যে এই প্রোগ্রামটা কি উদ্দেশ্য তৈরি করা হয়েছে সেটার একটা মানে রিপোর্ট তৈরি করা, যে এই প্রোগ্রামের নামেই, এই প্রোগ্রামে এই কোড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, সেই কোডগুলা নিচে তুমি কপি পেস্ট করে দিবা। ঠিক আছে, তারপরে নিচে লিখবা যে এটা কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, হ্যাঁ, কোথায় ব্যবহার করা যাবে এটা, হ্যাঁ, বিভিন্ন কিছু, বা এটার ভার্সন কত, এই সব কিছু একটা রিপোর্ট আকারে তৈরি করে, হ্যাঁ, ওটাকে একটা ডকুমেন্ট হিসাবে তৈরি করা, এটাই হচ্ছে প্রোগ্রাম ওটা ডকুমেন্টেশন। কি আলাদা একটা ফাইল? ওটা আলাদা ফাইল, কোড টোড, ওটা কি আলাদা ফাইল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এর মধ্যে সব কোড কপি পেস্ট করা থাকবে, এবং এর প্রোগ্রামটা কেন তৈরি করছো, কি উদ্দেশ্যে, কি কাজ করে, কত নাম্বার ভার্সন, সবকিছু এই ফাইলের এটা তো মধ্যে। আমি নরমালি লিখবো না, এই নরমালি মানে ওয়ার্ড ফাইলে, উপরে যা কিছু করছি আমি, ওয়ার্ড উপরে ফাইলে যা কিছু করছি আমি, যে ডিজাইন, ডেভেলপমেন্ট, এরপরে বাস্তবায়ন, সবগুলা মানে কি কি সবগুলা না, আছে সবকিছু থিম টিম লেখা। মানে কেন কেন তৈরি করছো প্রোগ্রামটা, হ্যাঁ, কি প্রবলেম সলভ করে এটা, ও ও বা আচ্ছা। কিভাবে এটা ব্যবহার করা হয়, হ্যাঁ, কিভাবে ব্যবহার করবে একজন ইউজার, মানে পুরো ম্যানুয়াল তৈরি করতে হবে। যেমন তুমি একটা সফটওয়্যার যদি আচ্ছা বাজার আচ্ছা থেকে আচ্ছা। কিনো, তার সাথে কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া থাকে যে কিভাবে এটা ইউজ করতে হয়। ঠিক আছে, ওই ম্যানুয়ালটাই হচ্ছে ডকুমেন্টেশন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক পারছি। আছে, আচ্ছা, আর এর সাথে অতিরিক্ত থাকবে সোর্স কোড গুলা, মানে যে কোড তুমি লিখে ফেলেছো তার মধ্যে, এটার মধ্যে সেটাও থাকবে আর কি, সোর্স কোডটা। আচ্ছা, এরপরে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, মানে এই যে এইগুলা মানে প্রোগ্রাম ডকুমেন্টেশন করে ওটা রক্ষণাবেক্ষণ করতে হবে, মানে বিভিন্ন সময়ে যদি তুমি আপডেট করতে চাও সেটা আপডেট করবা। ঠিক আছে, মনে করো আগে যা করে আসছিলা তা থেকে নতুন একটা ভার্সন তৈরি করতে চাচ্ছ, সেটা তুমি এখান মানে থেকে, অ্যাক্টিভ থাকতে পারে কিনা হ্যাঁ, দেখতো। কিছু অ্যাড করতে পারো, কিছু মানে ডিলিট করতে পারো, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। তো মোটামুটি এই 7টা স্টেপে আমরা একটা সফটওয়্যার তৈরি করি। ঠিক আছে, বা একটা সফটওয়্যার আমরা আসলে একদম ক্রিয়েট ইউজেবল করা করে যায় তুলি। কি? ঠিক আছে, সব সফটওয়্যারই এই 7টা স্টেপে তৈরি হয়। তাহলে সমস্যা নির্দিষ্টকরণ প্রথম, সমস্যা বিশ্লেষণ, সমস্যা নির্দিষ্ট করলাম, সমস্যা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করার মাধ্যমে লজিক টজিক পাইলাম, সেটা দিয়ে প্রোগ্রাম ডিজাইন করলাম, এরপরে প্রোগ্রাম ডেভেলপ করলাম। তো আমাদের হচ্ছে এই পর্যন্ত থাকবে, প্রোগ্রাম ডেভেলপমেন্ট পর্যন্ত। যারা প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার তাদের জন্য প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, রক্ষণাবেক্ষণ, এই 3টা স্টেপ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে যে ওয়েব ডিজাইন যেটা ওটা কি ডেভেলপমেন্ট শেষ? ওয়েব ডিজাইন আলাদা আর এইটা প্রোগ্রাম আলাদা। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। ওয়েব প্রোগ্রামের ক্ষেত্রে আলাদা, আর এটা হচ্ছে মানে সমস্ত না প্রোগ্রাম। ডিজাইন, ডিজাইন সেম দেখলাম তো লাগি, না মানে না, ওইটাও সেম কাহিনী করে, ডিজাইন করে পরে প্রোগ্রামিং কিছুটা তো করে। মিল থাকবে, হ্যাঁ, কিছুটা তো মিল থাকবেই, দুই একটা স্টেপ আলাদা আর কি। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি এখানে? তাহলে আমরা কোন কোন অংশ করব? প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, এই দুইটা অংশ ডেভেলপমেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা অংশ আমরা করব। আর সমস্যা নির্দিষ্ট তো করাই আছে অলরেডি বইতে,
সেটা আমরা বিশ্লেষণ করা আছে। বিশ্লেষণ করা আছে, সেটা আমরা দেখব। আবার নতুন কিছু সমস্যা আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে, ভাইয়া তারপরে অ্যালগরিদম ফ্লোচার্ট ইউজ করে প্রোগ্রাম ডিজাইন করব। হ্যাঁ বলো। আমি বলতেছিলাম যে আগের পেজে যে এই পার্থক্য যে ছকটা আমরা পড়লাম, এই যে হ্যাঁ। অ্যাসেম্বলার, হ্যাঁ, ওইটা কি আসবে এক্সামে? এটা অনেক সময় আসে, ঠিক আছে, অনেক সময় আসে। তো তোমার এক্সামে ওভাবে না আসলেও অবজেক্টিভ আকারে থাকবেই, এইরকম অবজেক্টিভ আকারে থাকে। সো পড়তে তো হবে। হ্যাঁ, ওকে, মোটামুটি আমি যা পড়াচ্ছি সবই কিন্তু তোমার পড়তে হবে আর কি। ওকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল আমাদের মোটামুটি একটা প্রোগ্রাম এর কয়টা স্টেপ, মানে একটা সফটওয়্যার তৈরি করার কয়টা ধাপ থাকে। এরপরে আমরা প্রোগ্রাম ডিজাইনের চলে যাব। ডিজাইনের মধ্যে তিনটা পার্ট আছে আমি বললাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট আর হচ্ছে সুডোকোড। হ্যাঁ, তো আমি সুডোকোড নিয়ে একটু বলতে পারি। সুডোকোড কি জিনিস এটা আগে একটু বলে রাখি। সুডোকোড হচ্ছে এমন একটা কোড যার মাধ্যমে, মানে ওটা অরিজিনাল কোনো কোড না। হ্যাঁ, অরিজিনাল কোডিং নাম, মানে কোনো ল্যাঙ্গুয়েজ অনুসারে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুসারে কোড না। এটা ফ্রেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়। সুডোকোড স্টেপ বাই স্টেপ গুলো লেখা হয়, লেখে সেটা মানে জাস্ট প্রোগ্রাম ডিজাইন, মানে কয়টা স্টেপ আছে, কি কোন স্টেপের পর কোন স্টেপ করতেছো, একদম খাঁটি ইংলিশ ভাষায় লেখা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে সুডোকোড। সুডো মানে হচ্ছে ছদ্ম। সুডোকোড। হ্যাঁ, ছদ্মকোড। আচ্ছা, আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারলাম। এইবার আমাদের যে ইম্পর্টেন্ট পার্ট, সুডোকোড আমরা করব না। সুডোকোড একটু আগে আমরা দেখছি, কিন্তু ওই যে অ্যাসেম্বলারের ওখানে যা লেখা ছিল খাঁটি বাংলায়, এই যে অ্যাসেম্বলার কই, এই যে এখানে, এই যে এইভাবে লেখা, এটাও কিন্তু সুডোকোড। হ্যাঁ, ও আচ্ছা, এইভাবে খাঁটি বাংলা কোনো সোর্স ইয়ার, কোড। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল কোড না, এটা সুডোকোড। আচ্ছা, এরপরে আমরা চলে যাবে অ্যালগরিদম ফ্লো চার্টে। তো খেয়াল করো, অ্যালগরিদম কাকে বলে? সমস্যা সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে। তাহলে সমস্যা যে সমাধান করতেছো, তার যে যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনা, ঠিক আছে, যে কোনো একটা সমস্যা তুমি সমাধান করতেছো, হ্যাঁ, তার যুক্তি এবং পর্যায়ক্রম, তো যুক্তি আর পর্যায়ক্রমিক যে ধারা বর্ণনা, সেটাকেই বলা হয় অ্যালগরিদম। যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনা, মানে ধাপে ধাপে তোমাকে বর্ণনা করতে হবে যুক্তি দিয়ে। হ্যাঁ, এবং পর্যায় ঠিক থাকতে হবে যে এই ধাপের পরে এই ধাপে আমরা কাজ করতেছি, আচ্ছা, সেটা হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে কি এটা সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনা। পর্যায়ক্রমিক ধারা, মানে যুক্তিসম্মত জিনিসটা হইতে হইব, পর্যায়ক্রমে হইতে হইব। হ্যাঁ, সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকেই আমরা অ্যালগরিদম বলতে পারি। আচ্ছা, ওকে। ওটা তো অবশ্যই ভাই একটা মানে উদ্দেশ্য তো কাজ করবো না কেউ, না, ওরা যুক্তিগত হইতেই হবে। আচ্ছা, একটা অ্যালগরিদমের এক্সাম্পল দেখাই। দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। প্রথমে কাজটা শুরু করতে হবে 1 নম্বর ধাপে, ত্রিভুজের ভূমি আর উচ্চতা গ্রহণ করতে হবে। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তারপরে ওই ক্ষেত্রফল যে তুমি বের করলা সেটা প্রদর্শন করতে হবে, তারপরে প্রোগ্রামটা শেষ হবে। এই যে ধারা বর্ণনা, প্রত্যেকটা লাইনে, মানে প্রত্যেকটা লাইন যুক্তিসম্মত একটা পর্যায়ক্রমিক ধারা বর্ণনার কাজে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ওকে। জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা, অ্যালগরিদমের পরে আমরা যাব হচ্ছে ফ্লোচার্টে। ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করছে তার গতিধারা নির্ধারণ করা হয়, এমন চিত্রকে প্রবাহ চিত্র বলা হয়। তার মানে কোনো একটা চিত্র যার মাধ্যমে কোনো একটা প্রোগ্রামের গতিধারা
হ্যাঁ নির্ধারণ করা হচ্ছে, মানে পর্যায়ক্রমে কি কি কাজ হচ্ছে সেটা বিশ্লেষণ করা, মানে সেটা লেখা হচ্ছে, চিত্রের মাধ্যমে লেখা হচ্ছে, সেটাই হচ্ছে তোমার ফ্লোচার্ট। ঠিক আছে, বা প্রবাহ চিত্র। ফ্লোচার্ট দুই ধরনের, সিস্টেম ফ্লোচার্ট আর প্রোগ্রাম ফ্লোচার্ট। বুঝতে পারছো ফ্লোচার্ট কি জিনিস? জি ভাই, মানে যে মানে একটা চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝায় উঠবে আর কি এটা। জিনিসটা পর্যায়ক্রমটা বোঝায় দেয়া, যে এই এরপরে এই করছি তারপরে এই করছি, একটা চিত্রের মাধ্যমে বোঝায় দেয়া, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্লোচার্ট। সেটা হচ্ছে ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট দুই ধরনের, সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টের জন্য এই চিত্রগুলো প্রয়োজন হয়, যেটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমরা সিস্টেম ফ্লোচার্টটা আমরা পড়বো না অত বেশি, জাস্ট একটু চোখ বোলায় রাখতে পারো। আমরা মেনলি পড়বো প্রোগ্রাম ফ্লোচার্ট, কারণ আমরা এখানে প্রোগ্রাম করব, কোনো সিস্টেম তৈরি করতেছি না আমরা এখানে। সিস্টেম তৈরি করা মানে কি, যেমন মনে করো ওই যে ওটাকে কি বলে, অফিসে ঢোকার সময় যে ইয়া করে ঢুকতে হয় না, ফিঙ্গার ফিঙ্গার দিয়ে ঢুকতে হয়, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু একটা ফিঙ্গার দিয়ে ঢুকতে হয়, এটা কিন্তু একটা সিস্টেম তৈরি করে ফেলা। হ্যাঁ পুরো একটা মাঝে মাঝে দেখছি ভাই কার্ড দিয়ে ঢুকে, কার্ড দিয়ে ঢুকে, কার্ড কার্ড শো করে। হ্যাঁ তার মানে এটা একটা ওইটাও সিস্টেম কি সেম? তৈরি করা। তারপরে তুমি যে বুথে গিয়ে টাকা তুলো, ওই বুথের পুরো ব্যাপারটাই হচ্ছে একটা সিস্টেম। ওই সিস্টেমের মধ্যে হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, অনেক কিছু থাকে। তো এই কাজগুলা কিভাবে হয় সেটাও ফ্লো চার্ট দিয়ে দেখানো যায়। কিন্তু আমরা অত বড় সিস্টেম নিয়ে চিন্তা করতেছি না, আমরা শুধুমাত্র সফটওয়্যারের মধ্যে কিভাবে সফটওয়্যারটা কাজ করে সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে, পুরো সিস্টেম বোঝার সময় এখনো আমাদের হয় নাই। ওকে, তো প্রাথমিকভাবে আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়েই কাজ করব, এটাই বেসিক জিনিস, এটা আগে শিখতে হবে। এখন প্রোগ্রাম ফ্লোচার্টের জন্য তোমার যে যে চিত্রগুলা লাগবে সেই চিত্রগুলো আমরা একটু দেখে নিব। প্রথমে হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য, মানে যত সূত্র টুত্র আছে, যত প্রক্রিয়াকরণ আছে, প্রসেস আছে, সব আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হবে। যত ইনপুট আউটপুট রিলেটেড কাজ আছে সব সামান্তরিক দ্বারা, শুরু শেষ বোঝাতে এই টাইপের উপবৃত্ত চিত্র দ্বারা। তারপরে এটা কি ফ্লোচারের ক্ষেত্রে না? ফ্লোচার্টের, প্রোগ্রাম ফ্লোচার্ট আমরা এটাই করব, এগুলাই করব, এগুলা নিয়ে কাজ করব। আচ্ছা, আচ্ছা সিদ্ধান্ত এটার ইউজেস কেমন, মানে ব্যবহার কেমন এটার, মানে ব্যবহার রিয়েল দেখাবো। লাইফে? রিয়েল লাইফে তো মানে না, এগুলো সব হচ্ছে ফ্লোচার্ট তৈরি করার জন্য কাজে লাগে, রিয়েল লাইফে তো সফটওয়্যার কাজ করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইটা শুধু আমরা প্রোগ্রাম ডিজাইন করতে ব্যবহার করি আর কি। হ্যাঁ, যে কোনো একটা সফটওয়্যার তুমি নতুন তৈরি করতে যাচ্ছ, তার আগে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে হয়। ঠিক আছে, যাতে প্রোগ্রাম ভাই যে অঙ্কন অঙ্কন ভাই মেসেজ দিছে, ও নাকি ভাই সিক, জ্বর স্যার, তো আজকে পড়বেন আর কি। আচ্ছা ওকে, সমস্যা নাই। ওরে যে পরে ওরা পাঠায় দিব না ভিডিওটা, আপনি যেটা করতেছেন হ্যাঁ, ওটা পাঠায় দিলে হবে। তো দেখো এখানে সিদ্ধান্ত বা ডিসিশন বক্স, এটা ডিসিশন বক্স, এটা হচ্ছে সংযোগ বা কানেক্টর, এটা লুপ বোঝাতে ব্যবহার করা হয়। এই লুপ সাবরুটিন, এটা হচ্ছে সাবরুটিন, মানে মূল প্রোগ্রামের কোন একটা অংশ বোঝাতে এটা ব্যবহার করা হয়। সাবরুটিন মূল প্রোগ্রামের কোন অংশ বোঝাতে এটা ব্যবহার করা হয়। তো এই দুইটা জিনিস, লুপ আর সাবরুটিন, খুব একটা বেশি লাগে না। আর হচ্ছে এটা প্রবাহ দিক, এটা তো লাগবেই, প্রোগ্রামের প্রবাহ দিক নির্দেশ করার জন্য বিভিন্ন তীর চিহ্ন ব্যবহার করা হয়। আর বর্ণনার টিকা, এই টিকা মানে যে তিনটার পাশে দাগ দেওয়া আছে, এই তিনটা বেশি একটা ব্যবহার করা হয় না, আমরা ব্যবহার করব বাকিগুলা। ঠিক আছে, এই আচ্ছা, প্রথমটা, এইটা 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 এটা এটা এবং এইগুলা। ওকে, তাহলে কয়টা চিত্র হচ্ছে, 1 2 3 4 5 6টা চিত্র আমরা ব্যবহার করব ম্যাক্সিমাম। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ফ্লো চার্ট করতে ব্যবহৃত চিত্র। তাহলে আয়তক্ষেত্র লাগে প্রক্রিয়াকরণ বা প্রসেস বোঝাতে, আর সামান্তরিক লাগে ইনপুট আউটপুট এর জন্য। হ্যাঁ, এটা স্টার্ট স্টপ, প্রথমে এটা দেওয়া উচিত ছিল কারণ এটাই আগে লাগে, তারপরে ইনপুট আউটপুট এটা লাগে, তারপরে প্রসেসিং লাগে। ঠিক আছে, আর এই শুরু আগে পরে ইনপুট, মানে পরে প্রক্রিয়াকরণ এই লাগে। তিনটা সব জায়গায়, অলমোস্ট সব জায়গায় লাগে এই তিনটা। মানে এটা তো বেসিক যে ইনপুট পরে প্রক্রিয়াকরণ আউটপুট। হ্যাঁ, এই তিনটা সব জায়গায় লাগে। পরে এই যে সিদ্ধান্ত, এটা পরে লাগবে, সংযোগ এটা পরে লাগবে। ভাই ইনপুটের আগে কি শুরু?
হ্যাঁ, ইনপুটের আগেই শুরু, পরে শুরু নাই। শুরু বলতে মানে কি প্রোগ্রামটা নির্দেশনা করে স্টার্ট এমন? হলো, প্রোগ্রামটা স্টার্ট হলো, আচ্ছা, এটা ওটা তো ইনপুট হওয়ার কথা তাই না? না, প্রোগ্রামটা স্টার্ট হওয়ার পরে না ইনপুট হবে। স্টার্ট না হলে ইনপুট কাকে দিবা? আচ্ছা, আলাদা সেক্টর। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এগুলাকে বাস চলে যেতে পারি নেক্সটে। আমাদের বই পড়া শেষ। ওকে, বুঝতে পারছো বইয়ের মধ্যে যা পড়েছি? জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এগুলো পড়তে হবে। এখন চলো আমরা এইখানে চলে যাই। অ্যালগরিদম আর ফ্লো চার্ট, এটা করার জন্য আমরা আমাদের কন্ট্রোল স্ট্রাকচার অফ প্রোগ্রামস, যে কোনো প্রোগ্রামস এর কন্ট্রোল স্ট্রাকচার জানতে হবে আগে, যে কত ধরনের, কত টাইপের কন্ট্রোল স্ট্রাকচার থাকে, মানে কত টাইপের প্রোগ্রাম থাকে, তুমি এটা বলতে পারো যে কত টাইপের প্রোগ্রাম থাকে। মানে আমরা যে প্রোগ্রাম তৈরি করতেছি, সফটওয়্যার তৈরি করতেছি, এই সফটওয়্যার গুলো কত টাইপের প্রোগ্রামিং করে তৈরি করা হয় সফটওয়্যার গুলো, ঠিক আছে? তো দেখো, প্রথমে সিম্পল সিকোয়েন্স, সরল অনুক্রম। এর মানে হচ্ছে ইনপুট নিব, কাজ করব, আউটপুট দেখাবো, একদম সরল সোজা, এর মধ্যে কোনো প্যাচগোছ নাই। হ্যাঁ, এই টাইপের সফটওয়্যার ইনপুট নেয়, কাজ করে, আউটপুট দেখায়, সরল সরল সোজা প্রোগ্রাম। হ্যাঁ, সিলেকশন, মানে বেসিক পুরা। হ্যাঁ, সিলেকশন আচ্ছা, বা নির্বাচন। নির্বাচন মানে হচ্ছে, মনে করো দুইটা সংখ্যা দিছো, এর মধ্যে বড় সংখ্যা চাচ্ছ, তাহলে সিলেক্ট করতে হবে না কোনটা বড় কোনটা ছোট, এ খুঁজবে যে কোনটা বড় কোনটা ছোট, এই টাইপের প্রোগ্রাম। হ্যাঁ, এ হচ্ছে সিলেকশন টাইপের প্রোগ্রাম হয়। এরপরে লুপ, মানে কোনো কাজ বারবার করতে চাচ্ছ, একই কাজ, একই জিনিস, সেই টাইপের প্রোগ্রামকে লুপ বা চক্র প্রোগ্রাম বলা হবে। আর লম্ফ, মানে এমন কিছু প্রোগ্রাম তুমি তৈরি করবা যে প্রোগ্রামে 4-5 ধাপ যাওয়ার পরে আবার লাফ দিয়ে সামনের ধাপে চলে আসে, ঠিক আছে? সামনের ধাপে চলে আসতে হয়, তো এমন টাইপের প্রোগ্রামকে লম্ফ প্রোগ্রাম বা জাম্প প্রোগ্রাম বলা হয়। তাহলে 4 সামনের ধরনের দিকে আসে পড়ে মানে সামনের দিকে, মানে বুঝলাম এই জিনিসটা। আসার প্রয়োজন হয়, মানে 4-5টা স্টেপ যাওয়ার পরে কোনো কারণে আবার সামনের স্টেপে ব্যাক করতে হয়, ঠিক আছে? ও আচ্ছা, তো সেই টাইপের প্রোগ্রাম হচ্ছে লম্ফ বা জাম্প প্রোগ্রাম। এগুলো সব আমরা দেখব আস্তে আস্তে। আর চক্র মানে বারবার একই কাজ করা, নির্বাচন মানে হচ্ছে সিলেক্ট করা, দুইটা বা তিনটা জিনিসের মধ্যে কোনো কিছু সিলেক্ট করা। আর সিম্পল সিকোয়েন্স মানে একদম সহজ, ইনপুট নিলাম, কাজ করলাম, আউটপুট দেখাইলাম। এগুলো তোমরা লিখে নিতে পারো, কারণ এগুলো বইতে ওইভাবে সাজায় পাবা না। হ্যাঁ, এতক্ষণ বই থেকে পড়াইছি, যেগুলো সাজানো গোছানো ছিল সেগুলো দেখছো তোমরা। ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওইগুলো। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে চলে যেতে পারি। ওকে জানছি, স্ক্রিনশট দিবা? দিছি ভাই, দিছি ওকে, দিছি স্ক্রিনশট, সমস্যা না। সরল অনুক্রম বা সিম্পল সিকোয়েন্সের যত প্রোগ্রাম আছে আমরা সেগুলো করব আস্তে আস্তে। ওকে, ওকে ভাই, চলো দেখা যাক। সিম্পল সিকোয়েন্সের প্রোগ্রাম প্রথমে হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়। তো দুটি সংখ্যার যোগফল নির্ণয় প্রোগ্রাম আমরা কিভাবে তৈরি করতে পারি, এর জন্য আমাদের কি কি লাগবে? তো দুটি সংখ্যা যোগ করতে চাইলে দুটি সংখ্যা আগে লাগবে। তার মানে দেখো, প্রোগ্রামটা স্টার্ট করব, এটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টে প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম এই যে এই চিত্র দিয়ে। এরপরে ইনপুট নিব দুইটি সংখ্যা এ আর বি। ইনপুট নেওয়ার পরে চিত্র দিয়ে কি বোঝায়? চিত্র দিয়ে কি বোঝায়, মানে আসলে শুরু হয়েছে ওই জিনিসটা বোঝায়, স্টার্ট? ইয়েস ইয়েস, ওই যে চিত্রের মধ্যে যা দেয়া আছে ওইগুলাই বুঝায়, ঠিক আছে? ওই ও উপরে আচ্ছা, চিত্রটা দিয়ে স্টার্টই বোঝাচ্ছে, এজন্য স্টার্ট লিখে দেওয়া হয়েছে। তারপরে ওইখানে মাঝে মাঝে দিয়ে মানে মাঝে মাঝে কি মানে চিত্র, মানে নাম লেখা থাকে না যে ভিতরে, যে স্টার্ট, ওই চিত্র থেকে বুঝে নিতে হবে না কেমন? না 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 না, সব লেখা থাকবে, সমস্যা নাই তোমার। আচ্ছা, আচ্ছা, এরপরে দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছি, এ ও বি। হ্যাঁ, ইনপুট নেওয়ার পরে প্রসেসিং এর মধ্যে ওই দুইটা সংখ্যা যোগ করতেছি।
যোগ করে যোগফলটা এস এর মধ্যে রাখলাম। হ্যাঁ, মানে এস ইকুয়াল টু এ প্লাস বি, যোগফলটা এস এর মধ্যে থাকবে। এবার এস এর মানটা প্রিন্ট করে দিলেই তুমি কিন্তু আউটপুটটা পেয়ে যাচ্ছ। তাহলে দুইটা সংখ্যা প্রথমে এই সফটওয়্যারে কি করতে হবে, এই সফটওয়্যার যখন তৈরি করতেছো তখন মাথায় রাখতে হবে আমি বাইরে থেকে দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছি, প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথেই বাইরে থেকে দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছি, তারপরে সংখ্যা দুইটা আমি ভেতরে প্রসেস করব কিভাবে, যোগ করে রেজাল্টটা বের করব, যোগফল, যেহেতু যোগফল চাচ্ছে, এবং তারপরে যোগফলটা প্রিন্ট করে দিব। দেখো উপরে এই চিত্রটাই ইনপুট হিসাবে নেয়ার জন্য ব্যবহার করা হয়েছে, আবার এই চিত্রটাই আউটপুট দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। সেম চিত্র না, সামান্তরিক। তো তোমরা জানো সেম চিত্র দুই জায়গায় ব্যবহার করা হয় ইনপুট আউটপুটের ক্ষেত্রে। এরপরে জি প্রোগ্রামটা শেষ, মানে এন্ড হয়ে গেছে। প্রিন্ট করে দেখাই দিলেই আর তো কিছু বাকি থাকে না, প্রোগ্রাম শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা তো মানে সরল একবার সিম্পল একদম স্ট্রাকচার যেটা। সিম্পল স্ট্রাকচার। ঠিক আছে, এই জন্য এটা সিম্পল সিকোয়েন্সের মধ্যে পড়ছে। আমরা কি বুঝতে পারছি ফ্লো চার্টটা? জি ভাই। হ্যাঁ ভাইয়া, এই মিটিং এর টাইম কি শেষ নাকি ভাই? 40 প্রায় মিনিট হয়ে গেছে। আর 1.5 মিনিট আছে, সমস্যা নেই। দেখি, এই ছিল ফ্লো চার্ট। ফ্লো চার্টের পরে আমরা চলে যাব অ্যালগরিদমে। অ্যালগরিদমটা কি? এই যে ফ্লো চার্ট গুলো করছো, এই ফ্লো চার্ট দেখে দেখে তুমি স্টেপ বাই স্টেপ লিখতে থাকো। যেমন প্রথম স্টেপ হচ্ছে শুরু করি, প্রথম ধাপ হচ্ছে শুরু করি, ওই যে স্টার্ট লেখা ছিল যেটা। তারপরে দ্বিতীয় ধাপে আমরা এ ও বি এর মান গ্রহণ করব। ঠিক আছে, 3 নাম্বার ধাপে এস ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করি, মানে এই যে এখানে যা ছিল সেটা নির্ণয় করতেছি। 4 নাম্বার ধাপে এস এর মানটা ছাপাই দিই, মানে আউটপুট হিসাবে দেখাই দিই। হ্যাঁ, প্রিন্ট করা আর কি। দেখাই দেওয়ার পরে 5 নাম্বারে আমাদের প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে একদম সিম্পল একটা প্রোগ্রাম। আমরা কি বুঝতে পারছি? অ্যালগরিদমে হ্যাঁ, অ্যালগরিদমে এভাবে লিখতে হবে, স্টেপ বাই স্টেপ এভাবে লিখতে হবে। এটা ওটা তো সেমই মোটামুটি তাহলে। ঠিক আছে, সেমই তো। একই প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট তো সবকিছুই সেম হবে, শুধু ওটা চিত্রের সাহায্যে আর এটা কথায় লিখতে হবে, বাংলা। আচ্ছা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, স্ক্রিনশট নিচ্ছি। দিয়ে এগুলো গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, নেক্সট। তো মিটিং প্রায় শেষ।